শীতের এক কুয়াশাচ্ছন্ন সকাল। ঘড়িতে তখন সকাল ৭টা। ঢাকার একটি পুরনো আবাসিক এলাকায় ছোট্ট একটি বাড়িতে ঘুম ভাঙল অর্ণবের। অ্যালার্মটা বন্ধ করে সে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল। প্রতিদিনের মতো আজও একই জীবন, সকাল, অফিস, বাসা, তারপর একা একা রাত। বয়স মাত্র ২৮, কিন্তু গত ৩ বছরে জীবন যেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। বন্ধুরা সবাই সংসার নিয়ে ব্যস্ত, মা বাবা দুজনেই আর নেই। এই পৃথিবীতে অর্ণবের নিজের বলতে এখন শুধু একটি ছোট্ট বাড়ি আর কিছু স্মৃতি। সে ধীরে ধীরে উঠে জানালার পর্দা সরাল। কুয়াশার ভেতর সূর্যের আলো ম্লান হয়ে আছে। ঠিক তখনই টক টক মনে হলো যেন বাইরে গেটে কিছু একটা পড়ল। অর্ণব ভ্রু কুঁচকে ঘড়ির দিকে তাকাল। এত সকালে কে এলো? সে দরজা খুলে বাইরে বেরোল। চারপাশে কেউ নেই, রাস্তা প্রায় ফাঁকা। দূরে শুধু একজন চাওয়ালা দোকান খুলছে। একটা পথকুকুর অলস ভঙ্গিতে রাস্তা পার হয়ে গেল। গেটের কাছে এসে সে থমকে দাঁড়াল। মাটিতে পড়ে আছে একটি ছোট্ট সাদা খাম। কোনো ডাকটিকিট নেই, কোনো প্রেরকের নামও নেই, শুধু কালো কালিতে সুন্দর করে লেখা, তুমি না বই। অর্ণব অবাক হয়ে চারদিকে তাকাল। কেউ নেই। সে খামটা হাতে তুলে নিল। কাগজটা অদ্ভুতভাবে সুগন্ধি। মনে হলো অনেকদিন আগে কোথাও এই গন্ধ সে পেয়েছিল, কিন্তু কোথায় কিছুতেই মনে করতে পারল না। সে ধীরে ধীরে খামটা খুলল। ভেতরে মাত্র একটি ছোট্ট কাগজ, তাতে লেখা, তুমি এখনও আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে অনেক বছর ধরে চিনি। আজ থেকে প্রতিদিন তোমার কাছে একটি করে চিঠি আসবে। একদিন তুমি নিজেই আমাকে খুঁজতে বেরোবে, একজন যে কোনোদিন তোমাকে ভুলতে পারেনি। চিঠিটা পড়ে অর্ণব কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার প্রথমেই এলো, এটা নিশ্চয়ই কারোর মজা। অফিসের কোনো বন্ধু, পুরনো কোনো সহপাঠী, নাকি প্রতিবেশীর দুষ্টুমি। সে হালকা হেসে চিঠিটা ভাঁজ করে পকেটে রেখে দিল। মানুষের কাজকর্মও দিন দিন কেমন অদ্ভুত হচ্ছে। তারপর অফিসে পৌঁছেও চিঠিটার কথা তার মাথা থেকে গেল না। কম্পিউটার চালু করেও বারবার পকেট থেকে কাগজটা বের করে পড়ছিল। ঠিক তখনই তার সহকর্মী রাফি এসে বলল, কি রে, প্রেমপত্র নাকি? অর্ণব হেসে বলল, না, কেউ মনে হয় মজা করছে। রাফি চিঠিটা পড়ে বলল, মজা হলে কিন্তু বেশ সিরিয়াস ধরনের মজা। অর্ণব কাঁধ ছাকল, ২-১ দিন পরই বন্ধ হয়ে যাবে। সে জানত না এটা কোনো মজা নয়, বরং এটাই ছিল এমন এক গল্পের শুরু যা তার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সবকিছুই বদলে দেবে। তারপর সেদিন রাত অর্ণব ঘুমানোর আগে আবার চিঠিটা হাতে নিল। হাতের লেখাটা অদ্ভুত সুন্দর, প্রতিটি অক্ষরে যেন এক ধরনের যত্ন লুকিয়ে আছে। হঠাৎ তার চোখ পড়ল কাগজের একেবারে নিচে। আগে খেয়ালই করেনি, একটি ছোট্ট লাইন, খুব ছোট করে লেখা, আগামীকালের চিঠিটা পড়ার আগে তোমার পুরনো কাঠের আলমারিটা একবার খুলে দেখো। অর্ণবের বুকের ভেতরটা ধক করে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলল। ঘরের এক কোণে সত্যিই একটি পুরনো কাঠের আলমারি দাঁড়িয়ে আছে, যেটা সে প্রায় ১০ বছর ধরে খোলেনি। সে অবাক হয়ে ফিসফিস করে বলল, কিন্তু এটার কথা ও জানল কিভাবে? ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। অর্ণব ধীরে ধীরে আলমারিটার দিকে হাঁটতে শুরু করল। রাত তখন প্রায় 11:30। ঘরের সব আলো নিভিয়ে শুধু টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বসে আছে অর্ণব। তার হাতে সেই রহস্যময় চিঠি। বারবার শেষ লাইনটা পড়ছে, আগামীকালের চিঠিটা পড়ার আগে তোমার পুরনো কাঠের আলমারিটা একবার খুলে দেখো। অর্ণব ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ঘরের কোণের দিকে তাকাল। বহু বছরের পুরনো কাঠের আলমারিটা এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। ধুলো জমে রংটা প্রায় ফিকে হয়ে গেছে। সে মনে করার চেষ্টা করল, শেষ কবে এই আলমারি খুলেছিল? মনে পড়ল না। শুধু মনে আছে মা মারা যাওয়ার পর একদিন সব জিনিস গুছিয়ে রেখে সে আর কখনো খুলে দেখেনি। ধীরে ধীরে আলমারির কাছে এগিয়ে গেল অর্ণব। হাত বাড়িয়ে পুরনো লোহার হাতলটা ধরতেই কড়মড় করে একটা শব্দ হলো। মনে হলো অনেক বছর পর কেউ যেন তার ঘুম ভাঙিয়েছে। সে দরজাটা খুলতেই পুরনো কাঠ আর ন্যাপথলিনের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। ভেতরে সুন্দর করে গুছিয়ে রাখা কিছু পুরনো কাপড়, একটা অ্যালবাম, কয়েকটা বই, আর নিচের তাকে রাখা
একটি ছোট্ট টিনের বাক্স। অর্ণব অবাক হয়ে বাক্সটা বের করল। বাক্সটার গায়ে ধুলো জমে গায়ে ধুলো মুছতেই লেখা দেখা গেল অর্ণবের ছোটবেলা। তার বুকের ভেতর হালকা একটা শিরশিরে অনুভূতি হল। বাক্সটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট খেলনা গাড়ি, কয়েকটা রং পেন্সিল, স্কুলের রিপোর্ট কার্ড আর একটি পুরনো পোলারয়েড ছবি। ছবিটা হাতে নিয়ে অর্ণব স্থির হয়ে গেল। ছবিতে ৮-৯ বছরের একটি ছেলে, পাশে একটি ছোট্ট মেয়ে, দুজনেই হেসে আছে। মেয়েটির হাতে একটি নীল রঙের কাগজের নৌকা। অর্ণব নিজের ছোটবেলার ছবিটা চিনতে পারল, কিন্তু মেয়েটিকে সে অনেক চেষ্টা করেও মনে করতে পারল না। ছবির পেছনে কিছু লেখা ছিল, কালি অনেকটা মুছে গেছে, তবুও কয়েকটা শব্দ পড়া যাচ্ছে। আমরা কোনোদিন হারিয়ে যাব না। তারিখ ২০০৯। অর্ণব অবাক হয়ে ফিসফিস করল, এই মেয়েটা কে? ঠিক তখনই তার ফোনে একটি নোটিফিকেশন এলো, অজানা নম্বর থেকে একটি মেসেজ, মাত্র একটি লাইন, ছবিটা খুঁজে পেয়েছ? অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল, তার বুকের ধুকপুকানি হঠাৎ বেড়ে গেল। সে তাড়াতাড়ি চারদিকে তাকালো, জানালার পর্দা সরিয়ে বাইরে দেখল, ফাঁকা রাস্তা, কেউ নেই। তাহলে ছবির কথা ওই মানুষটা জানল কিভাবে? কাঁপা হাতে সে রিপ্লাই লিখল, আপনি কে? মেসেজ পাঠানোর কয়েক সেকেন্ড পরেই উত্তর এলো, আজ নয়। আরেকটা মেসেজ, আগামীকাল সকালে দরজার সামনে দ্বিতীয় চিঠিটা থাকবে, তখন তোমার আরও কিছু মনে পড়বে। তারপর নম্বরটি অফলাইন হয়ে গেল। অর্ণব সঙ্গে সঙ্গে কল করল, একবার, দুবার, তিনবার, প্রতিবারই একই উত্তর, এই নম্বরটি বর্তমানে বন্ধ রয়েছে। সারা রাত অর্ণবের আর ঘুম হল না, বারবার সেই ছবিটার দিকে তাকিয়ে থাকল। মেয়েটার মুখটা যেন কোথাও দেখেছে, খুব পরিচিত, কিন্তু স্মৃতির দরজাটা যেন খুলছে না। হঠাৎ তার মাথার ভেতর এক ঝলক দৃশ্য ভেসে উঠল, একটি নদীর পাড়, দুটি শিশু কাগজের নৌকা ভাসাচ্ছে। ছোট্ট একটি মেয়ে হেসে বলছে, অর্ণব, তুমি যদি কোনোদিন আমাকে ভুলে যাও, আমি কিন্তু তোমাকে খুঁজে নেব। দৃশ্যটা যত দ্রুত এসেছিল তত দ্রুত মিলিয়েও গেল। অর্ণব কপালে হাত রাখল, এটা কি সত্যিই আমার স্মৃতি, নাকি এই রহস্যময় চিঠিগুলো তার কল্পনাকে বদলে দিচ্ছে? পরদিন ভোর, সূর্যের আলো তখনও পুরোপুরি ওঠেনি। দরজা খোলার আগেই তার বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা। সে ধীরে ধীরে দরজা খুলল, আর সত্যি সেখানে পড়ে আছে আরেকটি সাদা খাম, কিন্তু আজকের খামটার উপর শুধু একটি লাইন লেখা, আজ আমি তোমাকে এমন একজনের কথা বলবো যাকে তুমি ভুলে গেছো। অর্ণব কাপা হাতে খামটা তুলে নিল। তার মনে তখন একটাই প্রশ্ন, সে কে, আর কেন এত বছর পর ফিরে এসেছে? ভোরের হালকা ঠান্ডা বাতাস, পাখিদের কিচিরমিচির শব্দে চারপাশ ধীরে ধীরে জেগে উঠছে, কিন্তু অর্ণবের চোখে ঘুম নেই। সারা রাত সে শুধু অপেক্ষা করেছে দ্বিতীয় চিঠির জন্য। সে কাঁপা হাতে সাদা খামটা নিয়ে ঘরে ঢুকল, দরজা বন্ধ করে ধীরে ধীরে খামটে খুলল। ভেতরে এবার একটি চিঠির সঙ্গে ছিল একটি শুকিয়ে যাওয়া শিউলি ফুল। অর্ণব অবাক হয়ে ফুলটা হাতে নিল। শিউলির মৃদু গন্ধ যেন হঠাৎ অনেক পুরনো একটা সকালকে মনে করিয়ে দিল, কিন্তু স্মৃতিটা পুরোপুরি ধরা দিল না। সে চিঠিটা খুলল। চিঠিতে লেখা, প্রিয় অর্ণব, আজ তুমি নিশ্চয়ই সেই পুরনো ছবিটা দেখেছ। মেয়েটার মুখ তোমার মনে পড়েনি, তাই না? তাতে তোমার কোনো দোষ নেই। সব মানুষই সময়ের সঙ্গে সঙ্গে কিছু স্মৃতি হারিয়ে ফেলে, কিন্তু কিছু মানুষ কোনো দিন ভুলতে পারে না। আজ একটি প্রশ্নের উত্তর দাও, তোমার কি এখনও শিউলি ফুলের গন্ধ ভালো লাগে? চিঠি পড়ে অর্ণব চুপ করে বসে রইল। শিউলি ফুল, এই ফুলের সঙ্গে তার কি সম্পর্ক? সে কিছুতেই মনে করতে পারছে না। অফিসে যাওয়ার পুরো পথেও চিঠিটা তার মাথা থেকে নামল না। বাসের জানালার পাশে বসে সে বারবার শুকিয়ে যাওয়া ফুলটার দিকে তাকাচ্ছিল। ঠিক তখনই একজন বৃদ্ধা বাসে উঠলেন। তার হাতে ছোট্ট ঝুড়ি ভর্তি শিউলি ফুল। বৃদ্ধা হেসে বললেন, বাবা, ফুল নেবে? অর্ণব অজান্তেই একটা ফুল হাতে নিল, আর ঠিক সেই মুহূর্তে তার মাথার ভেতর আবার একটা দৃশ্য ভেসে উঠল। একটি ছোট্ট মেয়ে দৌড়ে এসে বলছে, অর্ণব, চোখ বন্ধ করো। সে চোখ বন্ধ করতেই মেয়েটি তার হাতে কয়েকটা শিউলি ফুল রেখে হেসে উঠল। এগুলো তোমার জন্য। অর্ণব চমকে উঠল।
বাস হঠাৎ ব্রেক করায় তার ভাবনা ভেঙে গেল। সে চারদিকে তাকালো। সব যাত্রী স্বাভাবিক। তাহলে এই স্মৃতিগুলো কি সত্যি? অফিসে পৌঁছেও সে কাজে মন দিতে পারল না। তার বন্ধু রাফি কাছে এসে বলল, কি হয়েছে, আজ তোকে খুব চিন্তিত লাগছে? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, রাফি, তুই কি কখনো এমন অনুভব করেছিস যেন কেউ তোকে তোর নিজের অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছে? রাফি হেসে বলল, শুনে তো সিনেমার গল্প মনে হচ্ছে। অর্ণবও হালকা হাসল, কিন্তু তার ভেতরে ভয়টা আরও গভীর হয়ে উঠল। সন্ধে বাসায় ফিরে সে প্রথমেই পুরো বাড়িটা খুঁজে দেখল। কেউ কি তাকে নজরদারি করছে? জানালার বাইরে, ছাদে, গেটের কাছে? কিন্তু না, কোথাও কেউ নেই। ঠিক তখনই তার চোখ পড়ল ড্রয়িং রুমের বুকশেলফের ওপর রাখা পুরনো একটা ডায়েরিতে। ডায়েরিটা তার মায়ের। বহু বছর ধরে সে সেটা খুলে দেখেনি। কৌতূহলবশত ডায়েরিটা খুলতেই ভেতর থেকে একটি ছোট্ট কাগজ মেঝেতে পড়ে গেল। কাগজটিতে মাত্র একটি লাইন লেখা, নীরা আজও প্রতিদিন অর্ণবের খোঁজ করে। তারিখ 15 অক্টোবর 2009। অর্ণবের নিঃশ্বাস যেন থেমে গেল। নীরা, এই নামটাই কি সেই মেয়ের যার মুখ সে মনে করতে পারছে না? ঠিক তখনই দরজায় আবার সেই পরিচিত শব্দ, টক টক। অর্ণব দৌড়ে বাইরে গেল, কিন্তু বাইরে কেউ নেই। শুধু দরজার সামনে পড়ে আছে একটি নীল রঙের কাগজের নৌকা। নৌকা তার ভাঁজের ভেতর ছোট্ট একটি চিরকুট। তাতে লেখা, এবার নদীর কথা মনে করার চেষ্টা করো তো। অর্ণবের হাত কাঁপতে শুরু করল। নদী, শিউলি ফুল, পুরনো ছবি, নীরা, সবকিছু কি একই গল্পের অংশ, নাকি কেউ খুব পরিকল্পনা করে তাকে তার ভুলে যাওয়া অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে? দূরে আকাশে হালকা মেঘ জমতে শুরু করেছে। অর্ণব নীল কাগজের নৌকাটা শক্ত করে হাতে চেপে ধরল। সে জানত আগামী চিঠি শুধু একটি রহস্যের উত্তর দেবে না, বরং এমন একটি সত্যের দরজা খুলবে যা তার পুরো জীবন বদলে দিতে পারে। রাতটা আর এক মুহূর্ত ঘুমাতে পারল না অর্ণব। বারবার তার চোখের সামনে ভেসে উঠছে পুরনো ছবির সেই ছোট্ট মেয়েটি, মায়ের ডায়েরিতে লেখা একটি নাম, নীরা, আর দরজার সামনে পড়ে থাকা সেই নীল কাগজের নৌকা। ভোর হতেই সে আবার নৌকাটা হাতে নিয়ে বসে পড়ল। অনেকক্ষণ ধরে নৌকাটার প্রতিটি ভাঁজ, প্রতিটি দাগ খুঁটিয়ে দেখতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল নৌকার ভেতরের এক কোণে খুব ছোট করে পেন্সিলে লেখা আছে, পুরনো নদীর ঘাট। লেখাটা এতটাই হালকা ছিল যে প্রথমবার চোখেই পড়েনি। অর্ণবের বুকের ভেতর ধক করে উঠল। পুরনো নদীর ঘাট, এই নামটা তার খুব পরিচিত লাগছে, কিন্তু কোথা থেকে? অফিসে যাওয়ার বদলে সেদিন সে সরাসরি শহরের পুরনো লাইব্রেরিতে গেল। সেখানে বহু বছর ধরে কাজ করেন বৃদ্ধ লাইব্রেরিয়ান আজিজ সাহেব। অর্ণব ছোটবেলায় প্রায়ই এখানে আসত। আজিজ সাহেব চশমার উপর দিয়ে তাকিয়ে মৃদু হেসে বললেন, এন্নে বাবা, অনেকদিন পর এলে বাবা। অর্ণবও হাসল। একটা কথা জানতে চাই, আমাদের এলাকায় আগে কি কোনো নদীর ঘাট ছিল? বৃদ্ধ কিছুক্ষণ ভেবে বললেন, ছিল তো। শহরের বাইরে একটা ছোট নদী ছিল, এখন প্রায় শুকিয়ে গেছে। অর্ণবের কৌতূহল আরও বাড়ল। ওখানে কি মানুষ যেত? অনেক, বিশেষ করে বাচ্চারা কাগজের নৌকা ভাসাত, বিকেলে খেলত। কথাটা শুনেই অর্ণবের মাথার ভেতর যেন ঝলসে উঠল একটা দৃশ্য। দুটি ছোট্ট শিশু হাসতে হাসতে নদীতে কাগজের নৌকা ভাসাচ্ছে। একটি মেয়ে বলছে, যার নৌকা আগে যাবে সে জিতবে। দৃশ্যটা এক মুহূর্তেই মিলিয়ে গেল। অর্ণব নিজের কপাল চেপে ধরল। বিকেলের দিকে সে সিদ্ধান্ত নিল, আজই যাবে সেই নদীর ঘাটে। প্রায় 1 ঘন্টা পথ পেরিয়ে সে পৌঁছল। ছোট্ট নদী, জল খুব কম, ঘাটের সিঁড়িগুলো ভেঙে গেছে, চারিদিকে আগাছা। মনে হয় বহু বছর কেউ এখানে আসেনি। অর্ণব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল। হঠাৎ তার চোখে পড়ল একটি পুরনো বট গাছ। গাছের গায়ে খোদাই করা 2টি অক্ষর, অ প্লাস ন। সে হাত দিয়ে ধুলো মুছে আবার দেখল, হ্যাঁ, স্পষ্ট লেখা, অ প্লাস ন।
অর্ণব ফিসফিস করে বলল, অর্ণব আর নীরা? তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই বাতাসে হালকা শব্দ হল। গাছের নিচে একটি নীল খাম উড়ে এসে পড়ল। অর্ণব অবাক হয়ে চারদিকে তাকাল। কেউ নেই। সে দৌড়ে গিয়ে খামটা তুলে নিল। এবার খামের ওপর লেখা, অবশেষে তুমি সঠিক জায়গায় এসেছ। তার হাত কাঁপতে লাগল। সে দ্রুত খাম খুলল। ভেতরে একটি চিঠি আর একটি ছোট্ট রূপার লকেট। লকেটটা খুলতেই ভেতরে দুটি শুকিয়ে যাওয়া শিউলি ফুল। চিঠিতে লেখা, অর্ণব, তুমি যদি এই জায়গায় এসে থাকো, তার মানে তোমার স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসছে। আজ শুধু একটা কথা মনে করার চেষ্টা করো। এই নদীর ধারে তুমি আমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলে। সেই প্রতিশ্রুতিটা কি ছিল? অর্ণব চোখ বন্ধ করল। হঠাৎ মাথার ভেতর যেন বজ্রপাতের মতো একটি স্মৃতি ফিরে এলো। বৃষ্টি ভেজা বিকেল, নদীর ধারে দাঁড়িয়ে ছোট্ট নীরা কাঁদছে। সে বলছে, আমরা যদি কোনোদিন আলাদা হয়ে যাই? ছোট্ট অর্ণব তার হাতে একটি নীল কাগজের নৌকা দিয়ে বলছে, তাহলে তুমি আমাকে চিঠি লিখবে। নীরা হেসে উত্তর দিয়েছিল, আর তুমি? আমি যত দূরেই থাকি তোমাকে খুঁজে নেব। অর্ণব হঠাৎ চোখ খুলে ফেলল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। সে কাঁপা গলায় বলল, চিঠি? তাই তো, এই চিঠিগুলো নীরা। ঠিক তখনই তার পেছনে শুকনো পাতার ওপর কারো হাঁটার শব্দ ভেসে এলো। খস খস খস। অর্ণব ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। দূরে সাদা পোশাক পরা একটি তরুণী দাঁড়িয়ে আছে। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। বাতাসে তার চুল উড়ছে। সে কয়েক সেকেন্ড অর্ণবের দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, এতদিনে মনে পড়ল, অর্ণব? কথাটা বলেই সে ঘুরে হাঁটতে শুরু করল। অর্ণব চিৎকার করে উঠল, নীরা, দাঁড়াও! সে দৌড়ে গেল, কিন্তু বটগাছের ওপারে পৌঁছে দেখল সেখানে কেউ নেই। শুধু মাটিতে পড়ে আছে একটি নতুন সাদা খাম। খামের ওপর লেখা, এখনো সব সত্য জানার সময় হয়নি। অর্ণব কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা যেন প্রচণ্ড জোরে ধুকপুক করছে। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সত্যিই কি সে নীরাকে দেখেছে, নাকি গত কয়েকদিনের অদ্ভুত ঘটনাগুলো তার কল্পনাকে বাস্তব মনে করাচ্ছে? সে চারদিকে তাকাল। পুরনো নদীর ঘাট, ভাঙা সিঁড়ি, বটগাছ, হালকা বাতাস। কিন্তু সেই সাদা পোশাকের মেয়েটির আর কোনো চিহ্ন নেই। শুধু মাটিতে পড়ে আছে একটি সাদা খাম। অর্ণব ধীরে ধীরে খামটা তুলে নিল। আজকের খামটা আগেরগুলোর চেয়ে একটু ভারী। সে খুলতেই ভেতর থেকে একটি পুরনো বাসের টিকিট পড়ে গেল। তারিখ 14 সেপ্টেম্বর 2009। গন্তব্য শাপলাঘাট। অর্ণব বিস্মিত হয়ে ফিসফিস করল, এই টিকিটটা এখানে কেন? সে চিঠিটা খুলল। চিঠিতে লেখা, অর্ণব, স্মৃতি কখনো একদিনে ফিরে আসে না। আজ তোমাকে আরেকটা সত্য মনে করতে হবে। আমরা শেষবার এই নদীর ঘাটে দেখা করিনি। শেষবার আমরা একসঙ্গে বাসে উঠেছিলাম। তুমি জানালার পাশে বসেছিলে। আমি তোমাকে বলেছিলাম, যদি কোনোদিন আমাকে ভুলে যাও, আমি রাগ করব না, কিন্তু একটা কথা দিও, আমাদের বন্ধুত্বকে ভুলে যেও না। তুমি কি উত্তর দিয়েছিলে মনে আছে? চিঠিটা পড়ে অর্ণবের মাথা ঝিমঝিম করতে লাগল। সে চোখ বন্ধ করল। হঠাৎ আরেকটি স্মৃতি ফিরে এলো। একটি পুরনো নীল রঙের লোকাল বাস। জানালার বাইরে ঝুম বৃষ্টি। 10 বছরের ছোট্ট অর্ণব জানালার পাশে বসে আছে। তার পাশে নীরা। নীরার চোখ লাল, মনে হচ্ছে সে কাঁদছে। বাবার বদলি হয়ে গেছে, সে ফিসফিস করে বলল। অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায়? অনেক দূরে। দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর অর্ণব নিজের স্কুল ব্যাগ থেকে একটি ছোট্ট নীল কলম বের করে নীরার হাতে দিল। এটা রাখো। নীরা অবাক হয়ে তাকালো। কেন? যাতে আমাকে চিঠি লিখতে পারো। নীরা হেসে ফেলল, কিন্তু সেই হাসির আড়ালেও চোখে জল ছিল।
অর্ণব হঠাৎ চোখ খুলে ফেলল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। আমি সব ভুলে গেলাম কিভাবে? সে নিজের মাথায় হাত রাখল। কেউ কি এত বড় একটা স্মৃতি ভুলে যেতে পারে? ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে উঠল। মনে পড়ছে? অর্ণব দ্রুত ঘুরে দাঁড়াল। একজন বৃদ্ধ, হাতে মাছ ধরার জাল, মুখ ভর্তি সাদা দাড়ি। তিনি মৃদু হেসে বললেন, তোমাকে অনেক বছর পর দেখলাম। অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে চেনেন? বৃদ্ধ মাথা নাড়লেন। তোমরা প্রায় প্রতিদিন এই নদীর ধারে খেলতে। অর্ণবের বুক ধক করে উঠল। আপনি নীরাকে চিনতেন? লোকটি দীর্ঘশ্বাস ফেললেন। খুব শান্ত মেয়ে ছিল। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, তুমি চলে যাবার পরও সে বহুবার এখানে এসেছে। অর্ণব অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। সে আমার জন্যে আসত? প্রতিবারই। বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, ও বলতো, একদিন অর্ণব ঠিক ফিরে আসবে, আমি অপেক্ষা করব। অর্ণবের চোখ ভিজে উঠল। 15 বছর! কেউ কি সত্যি এতদিন অপেক্ষা করতে পারে? বৃদ্ধ হঠাৎ পকেট থেকে একটি ছোট্ট চাবি বের করলেন। চাবিটা অনেক পুরনো, পিতলের তৈরি। তিনি সেটা অর্ণবের হাতে দিয়ে বললেন, এটা তোমার। অর্ণব বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আমার? নীরা রেখে গিয়েছিল। কিসের চাবি? বৃদ্ধ মৃদু হেসে বললেন, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। অর্ণব চাবিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অজানা নম্বর। সে সঙ্গে সঙ্গে রিসিভ করল। হ্যালো? কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর একটি খুব পরিচিত নারী কণ্ঠ, নরম, শান্ত, কিন্তু কাঁপা। অর্ণব! তার বুক কেঁপে উঠল। এই কণ্ঠ সে যেন বহু বছর আগে শুনেছে। ওপার থেকে আবার ভেসে এলো, এবার আর দেরি করো না। লাইনটা কেটে গেল। অর্ণব স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে ধীরে ধীরে কল হিস্ট্রি খুলল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে কোনো ইনকামিং কলের রেকর্ডই নেই। মনে হচ্ছিল যেন ফোনটা কখনো বাজেইনি। তার মুঠোর ভেতর পুরনো পিতলের চাবিটা আরও শক্ত হয়ে উঠল। তার মনে তখন একটাই প্রশ্ন, এই চাবি কি শুধু একটি তালা খুলবে, নাকি খুলে দেবে 15 বছর ধরে লুকিয়ে থাকা একটি সত্য? সন্ধ্যা নেমে এসেছে। আকাশে কালো মেঘ। অর্ণব এখনও নদীর ঘাটের পাশে দাঁড়িয়ে আছে। তার ডান হাতে সেই পুরনো পিতলির চাবি, বাম হাতে রহস্যময় চিঠিগুলো। হঠাৎ তার মনে পড়ল, চাবিটা হাতে দেওয়ার আগে বৃদ্ধ লোকটি আরেকটা কথা বলেছিলেন, যেখানে তোমাদের গল্প শুরু হয়েছিল সেখানেই উত্তরটা লুকিয়ে আছে। অর্ণব চোখ বন্ধ করল। যেখানে আমাদের গল্প শুরু হয়েছিল। হঠাৎই তার মনে ভেসে উঠল পুরনো লাইব্রেরি, যেখানে ছোটবেলায় সে আর নীরা স্কুল ছুটির পর গল্পের বই পড়তে যেত। পরদিন সকাল। অর্ণব অফিসে না গিয়ে সোজা সেই লাইব্রেরিতে পৌঁছে গেল। বাইরের দৃশ্যটা আগের মতোই। পুরনো লাল ইটের ভবন, দেওয়ালে লতাপাতা, ভাঙা সিঁড়ি, কাঠের দরজা, সবকিছু যেন সময়ের সঙ্গে বুড়িয়ে গেছে। ভেতরে ঢুকতেই আজিজ সাহেব মৃদু হেসে বললেন, আবার এলে? অর্ণব কোনো সময় নষ্ট না করে পকেট থেকে চাবিটা বের করল। চাচা, এই চাবিটা কি এখানকার? বৃদ্ধ চশমা পরে ভালো করে চাবিটা দেখলেন। হঠাৎ তার মুখের হাসি মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড তিনি নিশ্চুপ। তারপর খুব আস্তে বললেন, এটা এখনো তোমার কাছে আছে? অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? আজিজ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি ভেবেছিলাম এটা আর কোনোদিন ফিরে আসবে না। তিনি অর্ণবকে লাইব্রেরির একেবারে পেছনের দিকে নিয়ে গেলেন। সেখানে একটি সরু করিডোর। করিডোরের শেষে একটি ছোট্ট কাঠের দরজা। দরজায় ধুলো জমে আছে। বড় একটা মরিচা ধরা তালা ঝুলছে। আজিজ সাহেব বললেন, 15 বছর ধরে এই ঘর কেউ খোলেনি।
অর্ণবের বুকের ভেতর ধকধক শুরু হলো। সে কাপা হাতে চাবিটা তালায় ঢুকালো, একবার ঘোরালো, কট, তালা খুলে গেল। দরজা ধীরে ধীরে ঠেলে ভেতরে ঢুকতেই ধুলোর গন্ধে পুরো ঘর ভরে উঠল। ঘরটা খুব ছোট, একটা পুরনো টেবিল, দুটি কাঠের চেয়ার, একটা বুকশেলফ আর জানালার পাশে একটি নীল রঙের লোহার বাক্স। বাক্সটার উপর সাদা কাগজে বড় করে লেখা অর্ণবের জন্য। অর্ণবের হাত কেঁপে উঠল। সে ধীরে ধীরে বাক্সটা খুলল। ভেতরে 10-12টি খাম, সবগুলোর তারিখ আলাদা। 2009, 2010, 2011, 2013, 2016, 2020, 2023। প্রতিটি খামে একই হাতের লেখা, অর্ণবের জন্য। অর্ণব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এতগুলো চিঠি, মানে নীরা কি এত বছর ধরে তার জন্য চিঠি লিখেছে? প্রথম খামটা খুলতেই ভেতরে একটি ছোট্ট চিঠি। আজ আমরা নতুন শহরে চলে এলাম। তুমি নেই বলে সবকিছু অচেনা লাগছে। তবু আমি কথা রাখছি। আমি তোমাকে চিঠি লিখছি। হয়তো কোনোদিন তুমি এগুলো পড়বে। অর্ণবের চোখ ভিজে উঠল। সে দ্বিতীয় চিঠিটা খুলল। আজ আমার জন্মদিন। সবাই আমাকে উপহার দিয়েছে, কিন্তু আমি শুধু তোমার দেওয়া নীল কলমটা এখনও রেখে দিয়েছি। তৃতীয় চিঠি, চতুর্থ, পঞ্চম। প্রতিটি চিঠিতে একই মানুষ, একই অপেক্ষা, একই ভালোবাসা। কিন্তু একটাও কখনো অর্ণবের কাছে পৌঁছায়নি। অর্ণব কাঁপা গলায় বলল, কেন কেন এগুলো আমাকে দেওয়া হয়নি? আজিজ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, নীরা নিজেই বলেছিল, যেদিন অর্ণব নিজের ইচ্ছায় আমাকে খুঁজতে আসবে, সেদিনই সব চিঠি ওকে দিও। অর্ণব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখের জল একের পর এক পুরনো কাগজের ওপর পড়ছে। ঠিক তখনই বাক্সের একেবারে নিচে একটি ছোট্ট ক্যাসেট টেপ দেখতে পেল সে, সঙ্গে একটি নোট। যদি তুমি এখানে পৌঁছাও, তাহলে প্রথমবার আমার কণ্ঠ শুনবে। অর্ণব অবাক হয়ে ক্যাসেটটা হাতে নিল। কিন্তু এখনকার দিনে ক্যাসেট বাজানোর যন্ত্র কোথায় পাওয়া যাবে? সে নোটটার উল্টো পিঠে চোখ রাখল। সেখানে আরেকটি লাইন লেখা, পুরনো জিনিসগুলো ফেলে দেওয়া হয়নি, তোমার বাড়ির চিলেকোঠায় খুঁজে দেখো। অর্ণবের বুক আবার কেঁপে উঠল। চিলেকোঠা, যেখানে সে বহু বছর ধরে ওঠেইনি। সে তাড়াতাড়ি সব চিঠি গুছিয়ে ব্যাগে রাখল। বিদায় নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। রাত হয়ে গেছে, বৃষ্টি পড়তে শুরু করেছে। অর্ণব দরজা খুলেই সোজা চিলেকোঠার সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়িগুলো ধুলোয় ভর্তি, প্রতিটি ধাপে যেন অতীতের ভার জমে আছে। সে ওপরে উঠে সুইচ চাপতেই হলুদ আলো জ্বলে উঠল। চারিদিকে পুরনো আসবাব, ভাঙা খেলনা, মায়ের সেলাই মেশিন, আর এক কোণে কাপড় দিয়ে ঢাকা একটি বাক্স। কাপড় সরাতেই অর্ণবের নিঃশ্বাস আটকে গেল। সেখানে রাখা আছে একটি পুরনো ক্যাসেট প্লেয়ার। তার পাশে আরেকটি সাদা খাম। খামের ওপর লেখা, শোনার আগে নিজেকে শক্ত করো। অর্ণবের হাত কাঁপতে শুরু করল। সে জানত পরের কয়েক মিনিটে সে শুধু একটি কণ্ঠ শুনবে না, সে শুনবে 15 বছর ধরে তার জন্য জমে থাকা একজন মানুষের হৃদয়ের কথা। রাত তখন প্রায় 12টা। বাইরের টিপটিপ বৃষ্টি পড়ছে। চিলেকোঠার ছোট্ট ঘরটা অনেক বছর পর আবার মানুষের উপস্থিতি অনুভব করছে। অর্ণব মেঝেতে বসে আছে, তার সামনে পুরনো ক্যাসেট প্লেয়ার, পাশেই সাদা খাম। খামের উপর এখনও সেই কথাগুলো স্পষ্ট, শোনার আগে নিজেকে শক্ত করো। অর্ণব গভীর একটা নিঃশ্বাস নিল। ধীরে ধীরে খামটা খুলল। ভেতরে একটি ছোট্ট চিঠি, সঙ্গে দুটি নতুন ব্যাটারি। সে অবাক হয়ে হেসে ফেলল। এত বছর আগেও নীরা ভেবেছিল হয়তো একদিন এই প্লেয়ারটা চালু করতে ব্যাটারির দরকার হবে। চিঠিটা খুলতেই লেখা, অর্ণব, তুমি যদি এটা পড়ো তাহলে বুঝবো তুমি আমার খোঁজে অনেক দূর চলে এসেছ। এই ক্যাসেটে আমি এমন কিছু কথা বলেছি যা কোনোদিন চিঠিতে লিখতে পারিনি। কিন্তু একটা অনুরোধ, পুরোটা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করবে না। অর্ণবের বুক ধকধক করছে। সে নতুন ব্যাটারি লাগিয়ে ক্যাসেটটা প্লেয়ারের ভেতর ঢোকাল। কাঁপা হাতে প্লে বোতাম চাপল। ক্লিক। কয়েক সেকেন্ড শুধু ফাঁকা শব্দ। তারপর
একটি মেয়ের নরম কণ্ঠ ভেসে এলো। হ্যালো অর্ণব। কণ্ঠটা শান্ত, মায়া ভরা। মনে হচ্ছিল কেউ খুব কাছ থেকে কথা বলছে। অর্ণবের চোখ বড় হয়ে গেল। সে নিঃশ্বাসও নিতে ভুলে গেছে। ওই কণ্ঠ সে আগে শুনেছে, অনেক বছর আগে। ক্যাসেটে নীরা বলছে, জানি না তুমি কোনোদিন এটা শুনবে কিনা। যদি শোনো তাহলে হয়তো আমি অনেক দূরে থাকব, অথবা হয়তো তোমার একদম কাছেই থাকব। অর্ণবের চোখে জল চলে এলো। সে ক্যাসেটের দিকে তাকিয়ে ফিস করে বলল, নীরা। ক্যাসেটে আবার ভেসে এলো, জানো, সবাই বলে সময় সব কিছু বদলে দেয়, কিন্তু আমি দেখেছি কিছু অপেক্ষা সময়ের চেয়েও বড় হয়। আমি প্রতিটি জন্মদিনে তোমাকে একটি করে চিঠি লিখেছি, প্রতিটি নতুন বছরে তোমার জন্য প্রার্থনা করেছি, আর প্রতিবার নদীর ধারে গিয়ে একটা নীল কাগজের নৌকো ভাসিয়েছি। অর্ণবার নিজেকে ধরে রাখতে পারল না, তার চোখের জল গড়িয়ে পড়তে লাগল। হঠাৎ ক্যাসেটের ভেতর কয়েক সেকেন্ড নীরবতা। তারপর নীরার কণ্ঠ বদলে গেল। মনে হচ্ছিল সে কাঁদছে। অর্ণব, একটা কথা আজ তোমাকে বলতেই হবে। সেদিন আমি ইচ্ছে করে তোমাকে ছেড়ে যাইনি। অর্ণবের বুক কেঁপে উঠল। সে আরও মন দিয়ে শুনতে লাগল। যেদিন বাবার বদলির খবর এলো, আমি শেষবার তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তুমি স্কুলে ছিলে না। আন্টি বলেছিলেন তোমার জ্বর। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, তারপর চলে যেতে হয়। অর্ণবের মনে পড়ে গেল, হ্যাঁ, সেই সপ্তাহে সে সত্যিই খুব অসুস্থ ছিল, তাই স্কুলে যেতে পারেনি। ক্যাসেটে নীরা আবার বলল, তারপর আমি তোমাকে অনেক চিঠি লিখেছি, কিন্তু কোনো চিঠিই পাঠাইনি। অর্ণব অবাক হয়ে বলল, কেন? যেন নীরা তার প্রশ্ন শুনতে পাচ্ছে। পরের মুহূর্তেই ক্যাসেট থেকে উত্তর ভেসে এলো, কারণ আমি ভয় পেতাম, যদি তুমি আমাকে ভুলে গিয়ে থাকো, যদি আমার চিঠি তোমার নতুন জীবনে অযথা কষ্ট নিয়ে আসে, তাই সব চিঠি জমিয়ে রেখেছিলাম। অর্ণব চোখ বন্ধ করল। সে বুঝতে পারছিল দুজন মানুষই একে অপরকে হারিয়েছে, কিন্তু কেউই ভালোবাসা হারায়নি। ঠিক তখনই ক্যাসেটে হঠাৎ আরেকটি কণ্ঠ শোনা গেল, একজন পুরুষ, অপরিচিত। তিনি বললেন, নীরা, অনেক রাত হয়েছে, চলো। নীরা আস্তে উত্তর দিল, আর 5 মিনিট। পুরুষটি মৃদু হেসে বললেন, তুমি জানো সে একদিন ঠিক এগুলো শুনবে। অর্ণব চমকে উঠল, এই মানুষটাকে? নীরার বাবা? কোনো আত্মীয়? নাকি অন্য কেউ? ক্যাসেট আবার চলতে শুরু করল। নীরা বলল, অর্ণব, যদি তুমি সত্যি আমাকে খুঁজতে চাও, তাহলে কাল বিকেল 5টায় সেই পুরনো রেল স্টেশনে যেও, যেখানে আমরা কোনোদিন একসঙ্গে যাইনি, অথচ যাওয়ার স্বপ্ন দেখতাম। অর্ণব অবাক হয়ে গেল। রেল স্টেশন? সে তো কোনোদিন নীরার সঙ্গে সেখানে যায়নি। তাহলে নীরা কেন ওই জায়গার কথা বলছে? ক্যাসেটের একেবারে শেষ দিকে নীরা খুব আস্তে বলল, আর একটা কথা, আমি কখনো একা ছিলাম না, কারণ তুমি না থাকলেও তোমার দেওয়া সেই নীল কলমটা সব সময় আমার সঙ্গে ছিল। তারপর ক্লিক, ক্যাসেট থেমে গেল। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা, শুধু বাইরে বৃষ্টির শব্দ। অর্ণব অনেকক্ষণ নীরবে বসে রইল। তার মনে হচ্ছিল নীরা যেন এইমাত্র ঘর থেকে বেরিয়ে গেছে। ঠিক তখনই ক্যাসেট প্লেয়ারের নিচে কিছু একটা চকচক করতে দেখল। সে প্লেয়ারটা সরিয়ে দেখল একটি ভাঁজ করা ট্রেনের টিকিট। তারিখ আগামীকাল, গন্তব্য শালবন রেল স্টেশন। টিকিটের পেছনে নীল কালিতে লেখা, এইবার আমি অপেক্ষা করব না। অর্ণবের শরীর কেঁপে উঠল। এটা কিভাবে সম্ভব? আগামীকালের তারিখের টিকিট এখানে এলো কিভাবে? সে আর এক মুহূর্ত দেরি করল না। তার সিদ্ধান্ত হয়ে গেছে, আগামীকাল সে যাবে, কারণ এবার শুধু একটি চিঠির রহস্য নয়, হয়তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ তার জন্য অপেক্ষা করছে। পরদিন সকাল। অর্ণবের চোখে এক ফোঁটা ঘুম নেই। সারা রাত সে শুধু একটাই কথা ভেবেছে, আগামীকালের তারিখের টিকিটটা ক্যাসেট প্লেয়ারের নিচে এলো কি করে? আর সবচেয়ে বড় প্রশ্ন, নীরা কি সত্যিই সেখানে থাকবে? সকালের আলো ঘরে ঢুকতেই সে আবার টিকিটটা হাতে নিল। নীল কালিতে লেখা,
এইবার আমি অপেক্ষা করব না। লাইনটা বারবার পড়তে পড়তে তার বুকের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা তৈরি হল। মনে হচ্ছিল যদি আজও সে দেরি করে তাহলে হয়তো আর কোনোদিন সুযোগ পাবে না। সারা দিন অফিসে মন বসেনি। কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও চোখের সামনে ভেসে উঠছিল ছোট্ট নীরা, শিউলি ফুল, নীল কাগজের নৌকা আর সেই ক্যাসেটের কণ্ঠ। বিকেল 4টের আগেই সে অফিস থেকে বেরিয়ে পড়ল। শালবন রেলওয়ে স্টেশন, ছোট্ট প্রায় ভুলে যাওয়া একটি স্টেশন। পুরনো লাল ইটের ভবন, কাঠের বেঞ্চ, হাতে গোনা কয়েকজন যাত্রী। দূরে চায়ের দোকান থেকে ভেসে আসছে কেটলির শীষ। অর্ণব চারদিকে তাকাল। কোথাও নীরা নেই। ঘড়িতে তখন ঠিক 5টা বাজল। সে দীর্ঘশ্বাস ফেলল। হয়তো আবারও দেরি হয়ে গেল। ঠিক তখনই স্টেশনের লাউডস্পিকারে ঘোষণা ভেসে এলো, 5:10-এর লোকাল ট্রেন কয়েক মিনিটের মধ্যে প্ল্যাটফর্ম নম্বর 1-এ প্রবেশ করবে। অর্ণব বেঞ্চে বসে পড়ল। হঠাৎ পাশে বসা এক বৃদ্ধা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছ? অর্ণব একটু চমকে গেল। জি। বৃদ্ধা বললেন, অপেক্ষা বড় অদ্ভুত জিনিস। কখনো মানুষ আসে, কখনো শুধু স্মৃতি আসে। কথাগুলো শুনে অর্ণবের বুকটা হালকা কেঁপে উঠল। সে কিছু বলার আগেই বৃদ্ধা উঠে ধীরে ধীরে হেঁটে চলে গেলেন। ঠিক তখনই একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে অর্ণবের সামনে দাঁড়াল। তার বয়স হবে 10-11। সে বলল, আপনি কি অর্ণব ভাই? অর্ণব বিস্মিত। হ্যাঁ। ছেলেটি পকেট থেকে একটি নীল খাম বের করে তার হাতে দিল। একটা আপু এটা দিতে বলেছে। কোথায় তিনি? ছেলেটি আঙুল তুলে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত দেখাল। ওদিকে ছিলেন। অর্ণব দ্রুত তাকাল। কিন্তু সেখানে শুধু বাতাসে উড়ছে শুকনো পাতা। কেউ নেই। সে আবার ছেলেটির দিকে ফিরল। কিন্তু অবাক হয়ে দেখল ছেলেটিও নেই। যেন মুহূর্তের মধ্যে ভিড়ের মধ্যে মিলিয়ে গেছে। কাঁপা হাতে অর্ণব খামটা খুলল। ভেতরে একটি মাত্র কাগজ। লেখা, তুমি ঠিক সময়েই এসেছ। আজ তোমাকে দেখেছি, কিন্তু সামনে আসেনি কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি সত্যিই কি আমাকে খুঁজছ নাকি শুধু রহস্যের উত্তর খুঁজছ। অর্ণবের চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, আমি তোমাকেই খুঁজছি। চিঠির নিচে আরও লেখা ছিল, প্ল্যাটফর্মের শেষ মাথায় যে পুরনো ঘড়িটা আছে তার নিচে একটা ছোট্ট লকার রয়েছে। তোমার চাবিটা সেখানে লাগবে। অর্ণব দ্রুত প্ল্যাটফর্মের শেষ দিকে দৌড়ে গেল। সত্যি, পুরনো লোহার ঘড়ির নিচে ছোট্ট একটা লুকানো লকার। সে কাঁপা হাতে পিতলের চাবিটা ঢুকিয়ে ঘোরাল। টিক! লকার খুলে গেল। ভেতরে একটি নীল কাপড়ে মোড়া ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমাদের গল্প। তার নিচে লেখক নীরা। অর্ণবের হাত কেঁপে উঠল। সে ধীরে ধীরে প্রথম পাতা খুলল। সেখানে লেখা, আজ আমাদের প্রথম দেখা। অর্ণব নিজের টিফিনের অর্ধেক আমাকে দিয়েছে। আজ থেকেই আমি ঠিক করলাম এই ছেলেটা আমার সবচেয়ে প্রিয় বন্ধু হবে। অর্ণবের ঠোঁটে অজান্তেই একটা হাসি ফুটে উঠল, চোখের কোণে জল। সে পাতা উল্টাতে লাগল। প্রতিটি পাতায় একটি করে স্মৃতি, একটি করে দিন, একটি করে অনুভূতি। মনে হচ্ছিল নীরা শুধু একটা ডায়েরি লেখেনি, সে পুরো শৈশবকে শব্দে বন্দি করে রেখেছে। হঠাৎ একটি পাতার ভেতর থেকে একটি ছবি পড়ে গেল। ছবিটা দেখে অর্ণবের বুক হিম হয়ে গেল। ছবিতে একজন তরুণী হাসছে, তার হাতে নীল কলম, আর তার ঠিক পাশে দাঁড়িয়ে একজন অপরিচিত যুবক। অর্ণবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই মানুষটাকে? ছবির পেছনে নীরার হাতের লেখা, যদি তুমি এই ছবিটা দেখো তাহলে দয়া করে ভুল বুঝো না, ওর কারণেই আমি আজও বেঁচে আছি। অর্ণবের বুকের ভেতর হাজারো প্রশ্নের ঝড় উঠল। ওই যুবক কে? নীরার জীবনে তার ভূমিকা কি? আর কেন নীরা আগেভাগেই লিখে রেখেছিল ভুল বুঝো না?
দূরে ট্রেনের হুইসেল বেজে উঠল, আর অর্ণব বুঝতে পারল গল্পের সবচেয়ে বড় সত্য এখনও সামনে আসেনি। শালবন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে অর্ণব, তার হাতে নীরার ডায়েরি, আর মাটিতে পড়ে আছে সেই ছবি। ছবির দিকে যতবার তাকাচ্ছে ততবারই তার বুকের ভেতর অদ্ভুত এক কষ্ট জমছে। নীরা, যাকে সে এতদিন ধরে খুঁজছে, সে আরেকজন মানুষের পাশে দাঁড়িয়ে হাসছে। ছবির পেছনে শুধু একটি লাইন, ভুল বুঝো না। অর্ণব ধীরে ধীরে ছবিটা হাতে তুলে নিল। তার নিজের কাছেই রাগ লাগছিল। সে কি আবারও আগের মতো কোনো সত্য না জেনেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে? সে গভীর নিঃশ্বাস নিল, নিজেকে বলল, না, এবার আর না, এবার পুরো সত্য জানব। সে আবার ডায়েরিটা খুলল। পরের পাতায় তারিখ লেখা, 8 মার্চ 2024। নীরা লিখেছে, আজ এমন একজন মানুষের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতে চাই, যাকে তুমি হয়তো কোনোদিন চিনবে না, কিন্তু সে না থাকলে আমি আজ এখানে থাকতাম না। অর্ণব মনোযোগ দিয়ে পড়তে লাগল। তার নাম ইমরান। সে আমার বড় ভাইয়ের বন্ধু। 3 বছর আগে অফিস থেকে ফেরার পথে আমি একটি সড়ক দুর্ঘটনায় আহত হই। চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। ইমরানই আমাকে হাসপাতালে নিয়ে যায়। তারপর থেকে সে শুধু একজন ভালো বন্ধু হিসেবেই আমার পাশে ছিল। অর্ণব দীর্ঘশ্বাস ফেলল। তার বুকের ভেতরের ভার যেন একটু হালকা হল। ছবির মানুষটি নীরার প্রেমিক নয়, একজন মানুষ যিনি শুধু তার জীবন বাঁচিয়েছিলেন। ডায়েরির পরের পাতায় একটি ছোট্ট ছবি আটকানো। হাসপাতালের কেবিন। নীরা হুইল চেয়ারে বসে আছে, পাশে ইমরান দাঁড়িয়ে। দুজনেই হাসছে। নিচে লেখা, এই হাসির পেছনে অনেক কষ্ট লুকিয়েছিল, কিন্তু আমি বেঁচে ছিলাম, কারণ একদিন অর্ণবের সঙ্গে আবার দেখা হবে, এই বিশ্বাস ছিল। অর্ণবের চোখ ভিজে উঠল। সে ছবিটার ওপর আলতো করে হাত বুলিয়ে দিল। ঠিক তখনই ডায়েরির ভেতর থেকে একটি ছোট্ট খাম পড়ে গেল। খামের ওপরে লেখা, শুধু তখনই খুলবে যখন আমার ওপর তোমার বিশ্বাস ফিরে আসবে। অর্ণব বিন্দুমাত্র দ্বিধা না করে খামটা খুলল। ভেতরে একটি ভাঁজ করা চিঠি। চিঠিতে লেখা, অর্ণব, আমি জানতাম ছবিটা দেখে তুমি প্রথমে ভুল বুঝবে, কারণ মানুষ যা দেখে প্রথমে সেটাই বিশ্বাস করে। কিন্তু তুমি যদি এই চিঠিটা পড়ো, তাহলে বুঝব তুমি এবার আমার কথা শোনার সিদ্ধান্ত নিয়েছ, আর এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। অর্ণবের ঠোঁটে অজান্তেই একটা হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, আমি এবার তোমার সব কথা শুনব। চিঠির শেষ অংশে লেখা ছিল, আগামীকাল বিকেল 5টায় শহরের পুরনো শিউলি উদ্যানে এসো। সেখানে আমি তোমার জন্য জীবনের সবচেয়ে বড় সত্য রেখে এসেছি। যদি সাহস থাকে, এসো। অর্ণব চিঠিটা বুকে চেপে ধরল। এবার আর কোনো রহস্য নয়। এবার সে অনুভব করছিল সে সত্যিই নীরার খুব কাছাকাছি পৌঁছে গেছে। রাত নেমে এসেছে। বাড়িতে ফিরে অর্ণব ডায়েরিটা আবার খুলল। শেষের পাতাগুলো প্রায় ফাঁকা, কিন্তু একেবারে শেষ পাতায় একটি ছোট্ট মানচিত্র আঁকা। শিউলি উদ্যানের ভেতরের পথ, একটি বড় শিউলি গাছ, আর গাছের নিচে লাল কালি দিয়ে একটি এক্স চিহ্ন। নিচে লেখা, আমাদের প্রতিশ্রুতি এখানেই লুকিয়ে আছে। অর্ণব বিস্ময়ে তাকিয়ে রইল। ঠিক তখনই তার ফোনে একটি নতুন মেসেজ এলো। অজানা নাম্বার, মাত্র একটি লাইন, অর্ণব, কাল দয়া করে দেরি করো না। এই প্রথম মেসেজের শেষে একটি নাম লেখা ছিল, নীরা। অর্ণবের হাত কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে কল করল। রিং হতে লাগল। 1 বার, 2 বার, 3 বার। হঠাৎ কলটি রিসিভ হল, কিন্তু ওপাশে কোনো কথা নেই, শুধু হালকা বাতাসের শব্দ। তারপর খুব আস্তে একটি পরিচিত কণ্ঠ, আমি অপেক্ষা করছি। কল কেটে গেল। অর্ণব কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই। আগামীকাল সব প্রশ্নের উত্তর মিলবে। কিন্তু সে জানত না, শিউলি উদ্যান শুধু একটি পুনর্মিলনের জায়গা নয়, সেখানে তার জন্য অপেক্ষা করছে এমন একটি সত্য যা তাদের দুজনের জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। পরদিন সকাল থেকেই অর্ণবের মন অদ্ভুত রকম অস্থির। গত কয়েকদিনে তার জীবনে যা ঘটেছে সবকিছু যেন স্বপ্নের মতো। রহস্যময় চিঠি, পুরনো ছবি, ক্যাসেটে নীরার কণ্ঠ,
আর গত রাতের সেই ফোন কল। আমি অপেক্ষা করছি। কণ্ঠটা এখনো তার কানে বাজছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। অনেক দিন পর নিজের মুখে এক ফোঁটা আশার আলো দেখতে পেল। আজ হয়তো সত্যিই নীরার সঙ্গে দেখা হবে। বিকেল 4টের একটু আগেই অর্ণব বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আজ সে কোনো ঝুঁকি নিতে চায় না। কোথাও দেরি করা চলবে না। রিকশায় বসে সে জানালার বাইরে তাকিয়ে রইল। রাস্তার দুপাশে ফুটে থাকা শিউলি ফুলগুলো দেখে তার মনে পড়ল, ছোটবেলায় নীরা প্রতিদিন সকালে ফুল কুড়িয়ে এনে বলতো, যেদিন শিউলি ফুটবে না সেদিন বুঝবে আমি রাগ করেছি। অর্ণব হালকা হেসে ফেলল। কত ছোট ছোট কথা আমি সব ভুলে গিয়েছিলাম। শিউলি উদ্যান, শহরের এক কোণে ছোট্ট নিরিবিলি একটি পার্ক। গেট পেরোতেই চারিদিকে সাদা শিউলি ফুলের মিষ্টি গন্ধ। মনে হচ্ছিল পুরো বাতাস স্মৃতিতে ভরে আছে। অর্ণব ডায়েরির শেষ পাতায় আঁকা মানচিত্রটা বের করল। সেখানে স্পষ্ট আঁকা একটি পুরনো ফোয়ারা, তার পাশ দিয়ে সরু পথ, আর সবচেয়ে বড় শিউলি গাছ। সে ধীরে ধীরে এগিয়ে গেল। গাছটার কাছে পৌঁছেই তার বুক কেঁপে উঠল। মাটিতে অসংখ্য শিউলি ফুল পড়ে আছে। গাছের নিচে একটি ছোট্ট কাঠের বেঞ্চ, বেঞ্চের উপর রাখা একটি নীল রঙের খাম। আজকের খামটা অন্যগুলোর চেয়ে আলাদা। এর ওপর শুধু দুটি শব্দ, তুমি এসেছ। অর্ণব ধীরে ধীরে খামটা খুলল। ভেতরে একটি চিঠি। চিঠিতে লেখা, অর্ণব, ধন্যবাদ। তুমি কথা রেখেছ। আজ ঠিক সময়ে এসেছ। তুমি জানো, এই বেঞ্চে বসে আমি গত 5 বছর ধরে প্রতি মাসে একদিন এসেছি। ভাবতাম হয়তো আজ তুমি আসবে। তারপর সূর্য ডুবে যেত, আমি একা বাড়ি ফিরে যেতাম। অর্ণবের চোখ জল এলো। সে ধীরে বেঞ্চটায় বসে পড়ল। চারিদিকে শুধু বাতাসের শব্দ। মনে হচ্ছিল যেন নীরা ঠিক তার পাশেই বসে আছে। চিঠিতে আবার লেখা, আজ তোমার জন্য একটা ছোট্ট কাজ আছে। বেঞ্চটার নিচে হাত বাড়াও। অর্ণব নিচে হাত দিল। আঙ্গুলে একটা ছোট্ট টিনের বাক্সের স্পর্শ পেল। সে বাক্সটা বের করল। তার ওপর লেখা, আমাদের প্রতিশ্রুতি। বাক্স খুলতেই ভেতরে দেখা গেল একটি শুকিয়ে যাওয়া শিউলি ফুল, একটি নীল কলম, আর একটি ছোট্ট কাগজের নৌকো। অর্ণবের চোখ ভিজে উঠল। এগুলো সবই তাদের শৈশবের স্মৃতি। বাক্সের নিচে ভাঁজ করা আরেকটি কাগজ। তাতে লেখা, তুমি কি মনে করতে পারো এই নৌকোটা কে বানিয়েছিল? অর্ণব নৌকোটা হাতে নিতেই হঠাৎ তার স্মৃতির দরজা পুরোপুরি খুলে গেল। বর্ষার বিকেল, দুজনেই নদীর ধারে বসে। নীরা কাগজ ভাঁজ করতে পারছে না, বারবার নষ্ট হয়ে যাচ্ছে। অর্ণব হেসে বলছে, দাও, আমি বানিয়ে দিচ্ছি। সে একটা সুন্দর নীল কাগজের নৌকো বানিয়ে নীরার হাতে দিল। নীরা সেটা বুকে জড়িয়ে ধরে বলল, এটা আমি কোনোদিন ফেলে দেব না। অর্ণব হেসে উত্তর দিয়েছিল, তাহলে একদিন এটা দেখেই আমাকে চিনে ফেলবে। স্মৃতিটা শেষ হতেই অর্ণবের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে আস্তে বলল, তুমি সত্যিই রেখে দিয়েছিলে। ঠিক তখনই তার পেছন থেকে ভেসে এলো খুব পরিচিত একটি কণ্ঠ। অর্ণব। এই কণ্ঠ এবার আর ফোনে নয়, একদম কাছে, বাস্তব। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। কয়েক কদম দূরে একজন তরুণী দাঁড়িয়ে, হালকা নীল শাড়ি, হাতে সাদা শিউলি ফুল, চোখে সেই চেনা মায়া। বহু বছরের অপেক্ষা যেন তার চোখে জমে আছে। অর্ণব নিঃশ্বাস নিতে ভুলে গেল। তার ঠোঁট কাঁপছে। সে খুব আস্তে বলল, নীরা। তরুণীর চোখ ভিজে উঠল। সে মৃদু হেসে মাথা নাড়ল। হ্যাঁ, এবার আর চিঠি নয়, আমি নিজে এসেছি। অর্ণব এক পা এগিয়ে গেল। ঠিক তখনই দূর থেকে দ্রুত ছুটে এলো একটি গাড়ি। তার সঙ্গে এক ব্যক্তি চিৎকার করে উঠলেন, নীরা, সাবধান! নীরা হঠাৎ পেছন ফিরে তাকাল। তার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। অর্ণব বুঝতে পারল, এখনও সব বিপদ শেষ হয়নি। শিউলি উদ্যানের নিস্তব্ধতা মুহূর্তেই ভেঙে গেল। দূর থেকে ছুটে আসা গাড়ির ব্রেকের তীক্ষ্ণ শব্দ চারদিকে প্রতিধ্বনিত হল। কিচ! অর্ণবার কিছু না ভেবে দৌড়ে গিয়ে নীরার হাত ধরে তাকে নিজের দিকে টেনে নিল। দুজনেই কয়েক পা দূরে গিয়ে পড়ল।
গাড়িটা তাদের খুব কাছ দিয়ে চলে গিয়ে থেমে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারল না, শুধু দুজনের দ্রুত শ্বাসের শব্দ। নীরা এখনো অর্ণবের হাত শক্ত করে ধরে আছে। হঠাৎ সে খেয়াল করল, এত বছর পরও অর্ণবের হাতের স্পর্শ ঠিক আগের মতোই। সে আস্তে করে হাত ছেড়ে দিল, চোখ নামিয়ে মৃদু হেসে বলল, তুমি এখনো আগের মতোই। অর্ণবও হেসে ফেলল, না, আমি অনেক বদলে গেছি। নীরা মাথা নাড়ল, না অর্ণব, তুমি এখনো বিপদ দেখলে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবো। ঠিক তখনই গাড়ি থেকে একজন ভদ্রলোক দ্রুত নেমে এলেন। বয়স 40-এর কাছাকাছি, মুখে দুশ্চিন্তার ছাপ। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, নীরা, তুমি ঠিক আছো? নীরা শান্ত গলায় বলল, আমি ভালো আছি ইমরান ভাই। অর্ণব তাকিয়ে রইল। ইমরান, ডায়েরির সেই মানুষটি যার সঙ্গে নীরার ছবি দেখে সে এক মুহূর্তের জন্য ভুল বুঝেছিল। ইমরান এগিয়ে এসে অর্ণবের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আপনি অর্ণব? অর্ণব মাথা নাড়ল, জি। ইমরান হাত বাড়িয়ে বললেন, আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে অনেক দিনের। অর্ণব কিছুটা অবাক হলেও হাত মেলাল। ইমরান একটু চুপ থেকে বললেন, আজ যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। গাড়ির ব্রেক হঠাৎ কাজ করছিল না। অর্ণব বলল, সমস্যা নেই। কিন্তু তার মনে প্রশ্নটা থেকেই গেল, ইমরান এখানে কেন? নীরা যেন অর্ণবের মনের কথাই বুঝে ফেলল। সে আস্তে বলল, আমি তোমাকে সব বলবো। তিনজনেই পার্কের বেঞ্চে এসে বসল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। হাওয়ায় শিউলি ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে। অবশেষে নীরা নীরবতা ভাঙল। অর্ণব, আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে। অর্ণব ধীরে বলল, একটাই প্রশ্ন, তুমি এত বছর সামনে এলে না কেন? নীরা গভীর একটা নিঃশ্বাস নিল। তার চোখে জল চিকচিক করছে। তুমি যখন আমাকে হারিয়েছিলে, আমি শুধু শহর বদলাইনি, আমার পুরো জীবন বদলে গিয়েছিল। সে একটু থামল, তারপর বলল, নতুন শহরে গিয়ে বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। আমার পড়াশোনা, বাবার চিকিৎসা, সংসার সবকিছু একসঙ্গে সামলাতে হয়েছে। অর্ণব চুপচাপ শুনছিল। নীরা আবার বলল, অনেকবার তোমাকে খুঁজতে চেয়েছিলাম, কিন্তু তোমার কোনো ঠিকানা পাইনি। ইমরান শান্ত গলায় যোগ করলেন, তখন সোশ্যাল মিডিয়া এত সহজ ছিল না। আমরা অনেক চেষ্টা করেছি, তোমার পুরনো স্কুলেও গিয়েছিলাম। অর্ণব বিস্ময়ে তাকিয়ে রইল। সত্যি? ইমরান মাথা নাড়ল, হ্যাঁ, কিন্তু জানতে পারলাম তোমাদের পরিবার কয়েক বছর আগেই অন্য এলাকায় চলে গেছে। অর্ণব দীর্ঘশ্বাস ফেলল। এত কাছে এসেও তারা বারবার একে অপরকে হারিয়েছে। ঠিক তখনই নীরা ব্যাগ থেকে একটি ছোট্ট ডায়েরি বের করল। এটি আগের ডায়েরি নয়, নীল মলাট, একেবারে নতুন। সে ডায়েরিটা অর্ণবের হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য। অর্ণব অবাক হয়ে প্রথম পাতা খুলল। সেখানে লেখা, যেদিন আবার দেখা হবে সেদিন থেকে নতুন গল্প শুরু হবে। তার নিচে আজকের তারিখ। অর্ণব মৃদু হেসে বলল, মানে? নীরা হেসে উত্তর দিল, পুরনো ডায়েরি শেষ হয়েছে, এবার নতুন স্মৃতি লেখার পালা। অর্ণবের চোখ আবার ভিজে উঠল। এত বছর পর অবশেষে তারা একই জায়গায়। কোনো ভুল বোঝাবুঝি নেই, কোনো অভিমান নেই, শুধু দুজন মানুষের অসমাপ্ত গল্পটা আবার শুরু করার ইচ্ছে। ঠিক তখনই নীরার ফোন বেজে উঠল। সে স্ক্রিনের দিকে তাকিয়েই মুখের হাসি হারিয়ে ফেলল। অর্ণব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? নীরা কয়েক সেকেন্ড চুপ থেকে খুব আস্তে বলল, হাসপাতাল থেকে ফোন। তার কণ্ঠ কেঁপে উঠল। বাবার অবস্থা হঠাৎ খুব খারাপ হয়েছে। ইমরান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল, চলো, এক্ষুনি যেতে হবে। নীরা অর্ণবের দিকে তাকাল, চোখে আবার সেই অজানা ভয়। সে শুধু বলল, তুমি কি এবার আমার পাশে থাকবে? অর্ণব কোনো কথা বলল না। সে শুধু নীরার হাতটা শক্ত করে ধরে মাথা নাড়ল, কারণ এবার সে জানে, ভালোবাসা শুধু চিঠিতে লেখা প্রতিশ্রুতি নয়, সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর নামও ভালোবাসা। রাত তখন প্রায় ৯টা। শহরের সবচেয়ে বড় হাসপাতালের করিডোরে নীরব হয়ে বসে আছে অর্ণব। তার পাশে
নীরা। দুজনের হাত এখনও একে অপরের হাত ধরে আছে, কিন্তু এই মুহূর্তে তাদের কারো মুখে কোনো কথা নেই। আইসিইউ এর লাল বাতিটা জ্বলছে, সময় যেন থেমে গেছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার বাইরে এলেন। নীরা দৌড়ে উঠে দাঁড়ালো, কাঁপা গলায় জিজ্ঞেস করল, বাবা কেমন আছেন? ডাক্তার শান্ত গলায় বললেন, এখন বিপদ কেটে গেছে, তবে ওনাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। কথাটা শুনেই নীরা হঠাৎ বসে পড়ল। এতক্ষণ ধরে জমে থাকা ভয় আর চোখের জল একসঙ্গে বেরিয়ে এলো। অর্ণব আস্তে করে তার কাঁধে হাত রাখল। সব ঠিক হয়ে যাবে। নীরা চোখ মুছে তার দিকে তাকালো। বহু বছর পর এই প্রথম সে নিজেকে একা মনে করল না। পরদিন সকাল, হাসপাতালের বাগানে বসে দুজনেই চা খাচ্ছিল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলছিল না। অবশেষে অর্ণব মৃদু হেসে বলল, জানো, তোমার চিঠিগুলো না পেলে হয়তো আমি কোনোদিন নিজের অতীতকেও চিনতে পারতাম না। নীরা হেসে বলল, আমি শুধু চেয়েছিলাম তুমি যেন মনে করতে পারো। অর্ণব হঠাৎ জিজ্ঞেস করল, একটা কথা বলো, প্রথম চিঠিটা কে রেখে গিয়েছিল? নীরা হালকা হেসে উত্তর দিল, আমি। আর প্রতিদিন ভোরে? হ্যাঁ। অর্ণব অবাক হয়ে বলল, কিন্তু আমি তো কোনোদিন তোমাকে দেখিনি। নীরা দুষ্টু হেসে বলল, তুমি ঘুম থেকে উঠতে 5 মিনিট দেরি করতে। দুজনেই হেসে উঠল। অনেক দিনের জমে থাকা অন্ধকারের মাঝে এই হাসিটা ছিল সবচেয়ে সুন্দর। কয়েকদিন পর নীরার বাবা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। তিনি অর্ণবকে দেখে মৃদু হেসে বললেন, তুমি অর্ণব? অর্ণব সম্মান করে সালাম করল। বৃদ্ধ তার হাত ধরে বললেন, নীরা তোমার কথা কোনো দিন ভুলে যায়নি। প্রতিটি জন্মদিনে, প্রতিটি ঈদে, প্রতিটি নতুন বছরে তোমার জন্য একটা করে চিঠি লিখেছে। অর্ণবের চোখ আবার ভিজে উঠল। 1 সপ্তাহ পরে অর্ণব নীরাকে নিয়ে আবার সেই পুরনো নদীর ঘাটে গেল, যেখানে সবকিছু শুরু। বটগাছটা এখনও দাঁড়িয়ে আছে। গাছের গায়ে এখনও খোদাই করা অ+ন। নীরা আঙুল দিয়ে লেখাটার উপর হাত বুলিয়ে বলল, দেখো, সমরও এটা মুছতে পারেনি। অর্ণব মৃদু হেসে বলল, ঠিক তোমার মতো। দুজন মিলে নদীতে আরেকটি নীল কাগজের নৌকা ভাসিয়ে দিল। নৌকাটার ভেতরে এবার একটি ছোট্ট চিঠি। তাতে লেখা, যারা কাউকে সত্যিকারের ভালোবাসে তারা হয়তো সময়ের কাছে হেরে যায়, কিন্তু ভালোবাসার কাছে কখনো হার মানে না। নৌকাটা ধীরে ধীরে পানির স্রোতে ভেসে দূরে চলে গেল। দুজনেই চুপচাপ তাকিয়ে রইল। সেদিন সন্ধ্যায় অর্ণব নিজের ঘরে ফিরে পুরনো সব চিঠি আবার সাজিয়ে রাখছিল। হঠাৎ তার চোখে পড়ল, একটি খাম এখনো খোলা হয়নি। সাদা খাম, কোনো তারিখ নেই, শুধু লেখা, সব শেষে পড়বে। অর্ণব নীরার দিকে তাকাল। এটা কি? নীরা মুচকি হেসে বলল, ওটা তোমার জন্য লেখা শেষ চিঠি, আজ পড়তে পারো। অর্ণব ধীরে ধীরে খামটা খুলল। ভেতরে একটি মাত্র কাগজ। তাতে লেখা, প্রিয় অর্ণব, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবো আমাদের গল্পের শেষটা সুন্দর হয়েছে। আমি তোমার কাছে কখনো বড় কোনো প্রতিশ্রুতি চাইনি, শুধু চেয়েছিলাম কোনোদিন যদি আবার দেখা হয় তুমি যেন আমাকে নতুন করে চিনতে রাজি থাকো। ধন্যবাদ, তুমি কথা রেখেছ। এবার আর আমি প্রতিদিন চিঠি লিখব না, কারণ এখন থেকে আমি তোমার পাশেই বসে গল্প বলবো। তোমার নীরা। চিঠিটা পড়ে অর্ণব ধীরে ধীরে চোখ বন্ধ করল। তারপর চিঠিটা খুব যত্ন করে আগের সব চিঠির সঙ্গে রেখে দিল। নীরা তার পাশে এসে দাঁড়াল। কি ভাবছ? অর্ণব আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভাবছি একটা চিঠি কিভাবে দুটো জীবন বদলে দিতে পারে। নীরা তার হাতটা ধরে ফেলল। দুজনেই বারান্দায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে লাগল। আকাশ ধীরে ধীরে কমলা থেকে নীল হয়ে গেল। শিউলি ফুলের গন্ধে ভরে উঠল চারপাশ। এবার আর কোনো রহস্য নেই, কোনো অপেক্ষা নেই, কোনো অসমাপ্ত প্রতিশ্রুতি নেই, শুধু দুজন মানুষের নতুন করে শুরু করা একটি জীবন। সমাপ্তির বাণী। জীবনে কিছু মানুষ দূরে চলে যায়, কিন্তু তাদের ভালোবাসা কখনো দূরে যায় না। কখনো একটি চিঠি,
কখনো একটি স্মৃতি, আবার কখনো একটি ছোট্ট প্রতিশ্রুতি বছরের পর বছর পরও দুইটি হৃদয়কে আবার এক করে দিতে পারে। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে প্রিয় মানুষটিকে আজই জানিয়ে দিন সে আপনার কাছে কতটা মূল্যবান, কারণ কিছু কথা সময় মতো বলে ফেলাই সবচেয়ে বড় ভালোবাসা। সমাপ্ত।